নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত অর্ধেক জীবন উপন্যাসের ৪র্থতম পর্ব। ১৯৪৩ সালের নভেম্বর মাসের শেষ দিকে তেহরানে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট, সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রনায়ক স্তালিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের এক বৈঠক হলো। এমনই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যে মনে হয় এই তিনজন অনেক দিনের বন্ধু। রাজনীতিতে শয্যাসঙ্গী পরিবর্তন যখন তখন ঘটে। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হবার আগে স্তালিন ছিলেন অপর দুই ব্যক্তির চক্ষুশূল। লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার পর ধনতান্ত্রিক দেশগুলিতে চাপা আশঙ্কার স্রোত বইতে শুরু করেছিল। এই বুঝি দিকে দিকে কমিউনিজম ছড়িয়ে পড়বে। যদিও সমাজতন্ত্র ও কমিউনিজম এক নয়, তবু চলতি কথায় কমিউনিজমই বলে, কারণ সোভিয়েত রাশিয়ায় কমিউনিস্ট পার্টি ক্ষমতাসীন। অন্য অনেক দেশেও কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়ে গেছে, এমনকি জার্মানিতেও। হিটলারের অভ্যুত্থানের আগে কমিউনিস্ট পার্টি ছিল বেশ শক্তিশালী। লেনিনের তুলনায় স্ট্যালিন অনেক কঠিন ধরনের মানুষ। চতুর্দিকে শত্রু বেষ্টিত সোভিয়েত রাশিয়াকে রক্ষা করার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ। প্রয়োজনে তিনি চরম নির্মমও হতে পারেন। ট্রটস্কির পলায়নের পর তিনি নিজের আশেপাশে অনেককেই ঘর শত্রু বিভীষণ বলে সন্দেহ করেন। ষড়যন্ত্রের অভিযোগে তিনি নিজের দেশের বহু মানুষকে হত্যা করিয়েছেন। বাইরের দেশগুলি অনেক খবরই ঠিকমতো জানতে পারে না, তাই সত্য মিথ্যা মিলিয়ে তাদের চোখে স্ট্যালিন চরিত্রটি রীতিমতো ভয়াবহ। ধনতন্ত্র ও কমিউনিজম, এই দুইয়ের মাঝখানে হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠল ফ্যাসিবাদ ইতালি ও জার্মানিতে। মুসোলিনি আর হিটলার দুজনেই ছিল প্রথম বিশ্বযুদ্ধে সাধারণ কর্পোরাল, দুজনেই আহত হয়েছিল। পরে মুসোলিনি হয় একটি বামপন্থী পত্রিকার সম্পাদক, হিটলার যোগ দিয়েছিল ওয়ার্কার্স পার্টিতে। কিন্তু দুজনেই মনে প্রাণে স্বৈরাচারী, রক্তলোলুপ ও যুদ্ধবাজ। প্রথম যুদ্ধে পরাজিত জার্মানি অত্যন্ত অপমানজনক শর্তাবলীতে ভার্সাই চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। তারপরেও বিজয়ী দেশগুলির শোষণে জার্মানির অর্থনৈতিক অবস্থা একেবারে বিপর্যস্ত। রাজতন্ত্রের অবসান হয়েছে বটে, সম্রাট কাইজার পলাতক, তাতেও অবস্থার কিছুই উন্নতি হয়নি। এরই মধ্যে হিটলারের চমকপ্রদ অভ্যুদয়। প্রথম যৌবনে এই লোকটি ছবি আঁকিয়ে হতে চেয়েছিল, দুবার চেষ্টাও করেছিল ভিয়েনার একাডেমি অফ ফাইন আর্টসে ভর্তি হতে, কিন্তু অযোগ্য বলে প্রত্যাখ্যাত হয়েছে। একজন ব্যর্থ শিল্পী কী করে একজন সাংঘাতিক হিংস্র রণোন্মাদে পরিণত হয়, তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণও অতি দুরূহ। হিটলার এক অদ্ভুত ধরনের বাগ্মী, কথা বলে ঝড়ের বেগে, তাতে যুক্তির চেয়েও তেজ থাকে প্রচণ্ড। জনসভায় শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতন হয়ে যায়। হিটলার প্রচার করতে লাগলো জার্মানির এই অধঃপতনের জন্য দায়ী ইহুদিরা। ইহুদি ও বলশেভিকদের ষড়যন্ত্রে দেশটার সর্বনাশ হতে বসেছে এবং আর্যদের মধ্যে নর্ডিক জার্মানরাই শ্রেষ্ঠ জাতি, তারা সারা পৃথিবী শাসন করার যোগ্য। জার্মানদের জন্য আরও ভূমির প্রয়োজন, তাই অন্য দেশ দখল করা দোষের কিছু নয়। এবার যে শাসন ব্যবস্থা প্রবর্তিত হবে তার আয়ু হবে অন্তত 1000 বছর। হিটলারের এইসব প্রলাপ বাক্যে জার্মানির অধিকাংশ মানুষ মোহগ্রস্ত হলো। তাদের পরাজয়ের অপমানের ক্ষতে এইসব প্রলাপই হলো প্রলেপ। নাৎসি বাহিনী গঠন করে বিস্ময়কর দ্রুততায় হিটলার হয়ে উঠল জার্মানির সর্বেসর্বা, আর মুসোলিনি ইতালিয়ানদের স্বপ্ন দেখালো যে আবার রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে। ধনতান্ত্রিক দেশগুলির চোখে কমিউনিজম ও ফ্যাসিবাদের মধ্যে কে বড় শত্রু? ফ্যাসিবাদ পুরোপুরি স্বৈরাচারী। বিরুদ্ধবাদীদের নির্মূল করতে
বদ্ধপরিকর হলেও ধনতন্ত্রের সমর্থক। শ্রমিক শ্রেণীর সমস্ত আন্দোলন দমন করে তারা বড় বড় কলকারখানার মালিক ও পুঁজিপতিদের নিজেদের পক্ষে রাখে। হিটলার যদি এতটা অস্থির না হতো, সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটার পর একটা দেশ দখল করে না নিত, তাহলে ধনতান্ত্রিক দেশগুলি তার সঙ্গে এক ধরনের বোঝাপড়া আসতে বোধহয় অনিচ্ছুক ছিল না। হিটলার মুসোলিনিকে দিয়ে কমিউনিজমকে ধ্বংস করার প্রচ্ছন্ন মদত দিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন সেই চেষ্টাই করেছিলেন। কমিউনিস্টদের চোখেও ধনতন্ত্র ও ফ্যাসিবাদের মধ্যে কোনটি বেশি বিপজ্জনক? ধনতন্ত্রে তবু খানিকটা উদারতা আছে, বিরুদ্ধ মত কিছুটা প্রকাশ করা যায়, অন্য পার্টি গঠন করে আন্দোলনও চালানো যায়, কিন্তু ফ্যাসিবাদ তো সব বিরুদ্ধবাদীদেরই গলা টিপে মারছে। শ্রমিক কৃষকদের পদানত রাখাই তাদের নীতি এবং কিছুতেই কমিউনিজমের বিস্তার হতে দেবে না। সুতরাং ফ্যাসিবাদ রক্ষার জন্য আপাতত ধনতন্ত্রের সঙ্গে হাত মেলানোই তাদের পক্ষে বাঞ্ছনীয়। যুদ্ধের প্রথম থেকেই হিটলারের চমকপ্রদ সাফল্যে সারা ইউরোপ শঙ্কিত। জার্মান বাহিনী যেন অপ্রতিরোধ্য। এখন নিজেদের স্বার্থেই ফ্রান্স ব্রিটেনের সঙ্গে রাশিয়ার সামরিক চুক্তি করা অতি আবশ্যক। সম্মিলিতভাবেই জার্মানিকে প্রতিহত করা যেতে পারে। স্টালিন এরকম একটা চুক্তির ব্যাপারে আগ্রহী ছিলেন। ফ্রান্স ইংল্যান্ডের সঙ্গে চিঠি চালাচালি শুরুও হয়েছিল, কিন্তু শর্তের খুঁটিনাটি নিয়ে মতভেদ দেরি হচ্ছিল। এই জন্য ত্রিপাক্ষিক করমর্দনের দিন নির্ধারিত হতে পারছিল না। আচম্বিতে একদিন বজ্রপাতের মতন শোনা গেল হিটলারের সঙ্গে স্টালিন হাত মিলিয়ে ফেলেছেন। জার্মানির সঙ্গে রাশিয়ার অনাক্রমণ চুক্তি সম্পন্ন হয়েছে 10 বছরের জন্য। কমিউনিস্টরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মেলাবে? এও কি সম্ভব? পশ্চিমী শক্তির সঙ্গে রাশিয়ার মৈত্রী আলোচনা তো পরিত্যক্ত হয়নি, মধ্যপথে অসমাপ্ত অবস্থায় ছিল। তারই মধ্যে গোপনে গোপনে জার্মানির সঙ্গে আলোচনা তো বিশ্বাসঘাতকতারই নামান্তর। অবশ্য স্টালিনের পক্ষ থেকেও যুক্তি দেখানো যায় যে ফরাসি ইংরেজরা অনাবশ্যক বিলম্ব করে তাঁর ধৈর্যচ্যুতি ঘটাচ্ছিলেন। এই বিলম্বের কারণ কি শর্তাবলী নিয়ে দ্বিধা, নাকি জার্মানি যদি এর মধ্যে রাশিয়া আক্রমণ করে বসে তার জন্য অপেক্ষা? যাক, শত্রু পরে পরে। শুধু অনাক্রমণ চুক্তি নয়, রুশ জার্মান বাণিজ্য চুক্তিও হয়ে গেল। জার্মানিকে তোয়াজে রাখার জন্য রাশিয়া থেকে পাঠানো হতে লাগলো তুলনায় বেশি বেশি মালপত্র। চুক্তি স্বাক্ষরের দিনে বিশাল পানভোজনের আয়োজন হয়েছিল ক্রেমলিনে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপের পাশে দাঁড়িয়ে অত্যুৎসাহী স্টালিন সুরার পাত্র তুলে হিটলারের সঙ্গে স্বাস্থ্যপান করলেন। স্টালিনের 60তম জন্মদিনে বন্ধুভাবাপন্ন সোভিয়েত রাশিয়া ও তার জনগণের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠালো হিটলার। উত্তরে স্টালিন জানালেন, রক্তের বন্ধনে আবদ্ধ সোভিয়েত ইউনিয়ন ও জার্মান জনগণের বন্ধুত্ব হবে সুদূর প্রসারী ও দৃঢ়। এই চুক্তি সারা বিশ্বের কমিউনিস্টদের খুব ফাঁপড়ে ফেলে দিয়েছিল। মানব সভ্যতার শত্রু ফ্যাসিস্টদের সঙ্গে মিতালি। বছরের পর বছর তাঁরা ফ্যাসিবাদের মুণ্ডপাত করে এসেছেন, এখন সেসব গিলে ফেলতে হবে। জার্মানির বিরুদ্ধে আর কেউ একটি কথাও বলতে পারবে না। বরং বলা হতে লাগলো, এই অনাক্রমণ চুক্তির ফলে যুদ্ধের সম্ভাবনা দূর হয়ে শান্তির আবহাওয়া ফিরে এসেছে। পশ্চিমী দেশগুলি সাম্রাজ্যবাদী, ওরাই যুদ্ধ চায়। হিটলার যেমন চতুর, তেমনি তার মিথ্যে কথা বলার অসাধারণ ক্ষমতা। শুধু কমিউনিস্ট নয়, সমগ্র রুশ জাতির প্রতি তার মনে চরম ঘৃণা জমে আছে। অথচ স্টালিনের সঙ্গে প্রাণের সখা ভাব করে বার্তা বিনিময় চলতে লাগল। ধুরন্ধর স্টালিনও এই ধাপ্পা ধরতে পারেননি। স্টালিনের চেয়েও বেশি দায়ী তার পররাষ্ট্রমন্ত্রী মলোটভ, যার সম্পর্কে চার্চিল লিখেছেন, আধুনিককালে নিখুঁত রোবটের মতন এমন মানুষ আমি আর একটিও দেখিনি, যার হাসি সাইবেরিয়ার শীতের মতন, যার প্রতিটি কথা মেপে মেপে বলা, অবশ্য জ্ঞানীর মতোই। এই ভয়ঙ্কর পৃথিবীতে
তিনি সোভিয়েত নীতির সুযোগ্য মুখপাত্র। সেই মলোটভই হিটলারকে বিশ্বাস করে এই মৈত্র চুক্তির প্রধান উদ্যোক্তা। শুধু তাই নয়, হিটলারের কার্যকলাপের সমর্থনে তিনি এমন কয়েকটি বিবৃতি দিয়েছেন তা যেন স্রেফ নাৎসি তোষামোদ। কমিউনিজমের ঘোষিত আদর্শ এবং বৈপ্লবিক চিন্তাধারায় সম্পূর্ণ বিরোধী এইসব কথাবার্তা পরবর্তীকালে সাম্যবাদী ঐতিহাসিকদেরও অস্বস্তিতে ফেলেছে। রুশ জার্মান চুক্তির স্বাক্ষরের খবর পেয়েই হিটলার আনন্দে লাফাতে লাফাতে দেওয়ালে 2 হাতে কিল মেরে বলেছিল, এবার পৃথিবীটাকে আমি পকেটে ভরে ফেলেছি। তার প্রথম পদক্ষেপ পোল্যান্ড আক্রমণ। এর আগে চেকোস্লোভাকিয়া একেবারে উপঢৌকনের মতন হিটলারের হাতে তুলে দেওয়া হয়েছিল। পোল্যান্ড আক্রমণে ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণায় বাধ্য হলো। শুধু যেন ঘোষণায় সার, তেমনভাবে বাধা দেওয়া গেল না। নাৎসি বাহিনী বিদ্যুৎ বেগে এগিয়ে দখল করে নিল পোল্যান্ড। এই সুযোগে সোভিয়েত রাশিয়ার লাল ফৌজও ঢুকে পড়ল পোল্যান্ডের অন্য দিক দিয়ে। জার্মানদের কাছ থেকে বাধা পাওয়ার কোনো প্রশ্নই নেই। পোল্যান্ডের ৭৫,০০০ বর্গমাইল রাশিয়ার অধিকারে চলে গেল। হিটলার যেন সেই দিকে তাকিয়ে রইল প্রশ্রয়ের দৃষ্টিতে। বন্ধুকে কেকের একটুখানি ভাগ তো দিতেই হয়। জার্মানির সঙ্গে পা মিলিয়ে পোল্যান্ডের মতন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে গ্রাস করার মতন একটি অনৈতিক কাজে অংশগ্রহণ করতেও সোভিয়েত রাশিয়া দ্বিধা করেনি। পোল্যান্ডের পর নরওয়ে এবং ডেনমার্ক গেল নাৎসিদের কবলে। তারপর তারা মুখ ফেরালো পশ্চিম রণাঙ্গনে। প্রথমে হল্যান্ড, তারপর বেলজিয়াম এবং দুর্ধর্ষ ফরাসি সৈন্যবাহিনীও রুখতে পারল না জার্মানদের। প্যারিসের পতন হলো। ডানকার্ক থেকে পালাতে হলো ইংরেজদের। এতদিনে প্রথম মহাযুদ্ধের পরাজয়ের সত্যি সত্যি প্রতিশোধ নিল জার্মানি। আত্মসমর্পণে বাধ্য হলো ফ্রান্স। 1918 সালের কাস্পিয়ান ফরেস্টে একটি রেলের কামরায় বসে পরাজিত জার্মানি মাথা নিচু করে আত্মসমর্পণের চুক্তি স্বাক্ষর করেছিল। 22 বছর পরে সেই সংরক্ষিত রেল কামরাটিতে সেই চেয়ারে এসে বসল হিটলার। এবারে বিজয়ী জার্মানি এখানেই ফ্রান্সকে মাথা নিচু করাতে চায়। এরপর ইংল্যান্ডের পালা। ইংল্যান্ড এখন নিঃসঙ্গ। তাকে বশ্যতা স্বীকার করাতে পারলে জার্মানি হবে ইউরোপের একচ্ছত্র অধিপতি। ইংল্যান্ড দখল নয়, বশ্যতা স্বীকার করানোই হিটলারের উদ্দেশ্য। স্থলপথে হিটলার অসাধারণ রণনৈপুণ্য দেখিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু জলপথের যুদ্ধে তার আত্মবিশ্বাস কিছুটা কম। ইংলিশ চ্যানেল পেরুতে হলে ব্রিটিশ নৌবাহিনীর সম্মুখীন হতে হবে। বিখ্যাত স্প্যানিশ আর্মাডাও ইংল্যান্ডের কূলে ভিড়তে পারেনি। নেপোলিয়ানও পার হতে পারেনি ইংলিশ চ্যানেল। হিটলার তাই ঠিক করল, আকাশপথে প্রচণ্ড আক্রমণ চালালে, বিশেষত লন্ডন শহরটাকে ভেঙে চুরে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে পারলে ইংরেজরা ভয় পেয়ে আত্মসমর্পণে বাধ্য হবে। শুরু হলো বোমাবর্ষণ। এর মধ্যে সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড কুক্ষিগত করে নিয়েছে। যদিও এই ক্ষুদ্র দেশটি জয় করতে অপ্রত্যাশিত প্রত্যাঘাত ও রক্তক্ষয় করতে হয়েছে প্রচুর। ইংল্যান্ডে এর মধ্যে পরিবর্তন হয়ে গেছে অনেক। প্রধানমন্ত্রী চেম্বারলেনের একচক্ষু হরিণের মতন স্বভাবে ব্যর্থতার পর ব্যর্থতায় পদত্যাগে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রীত্বের পদে বসেছেন উইনস্টন চার্চিল। সুরা ও চুরুটে আসক্ত এই স্থূলকায় ব্যক্তিটির বুদ্ধি অতি সূক্ষ্ম এবং অসাধারণ তার মনোবল। সেই মনোবল তিনি চাড়িয়ে দিলেন দেশবাসীর মধ্যে। ব্রিটেনকে সাহায্য করার আর কেউ নেই, তবু চার্চিল অনমনীয় দৃঢ়তায় ঘোষণা করলেন, কোনো ক্রমেই আত্মসমর্পণ করা হবে না। দেশের মানুষের কাছে তিনি আহ্বান জানালেন, আমরা লড়ব, বেলাভূমিতে আমরা লড়ব, অবতরণ ক্ষেত্রগুলিতে আমরা লড়ব, মাঠে মাঠে, রাস্তায় রাস্তায় আমরা লড়ব, পাহাড় চূড়ায়, তবু আমরা কিছুতেই আত্মসমর্পণ করব না। বোমারু বিমান পাঠাবার আগে হিটলার হঠাৎ শান্তিবাদী হয়ে উঠল। যুদ্ধ তো প্রায় শেষই হয়ে গেছে। এখন বিজয়ী জার্মানির সঙ্গে ব্রিটেন সন্ধি করলেই সব ঝামেলা চুকে যায়। এই কপট শান্তির আবেদন প্রত্যাখ্যান করল চার্চিল। প্রথম দফায় উড়ে এলো 400 বিমান। জার্মানরা ভেবেছিল
প্রথমে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স ও বিমান ঘাঁটিগুলো ধ্বংস করে দিতে পারবে, কিন্তু ব্রিটিশরাও তৈরি ছিল। জার্মান মেসার স্মিথস, হ্যাঙ্কেইল ও জুঙ্কার জঙ্গি বিমানগুলির মুখোমুখি হল ব্রিটিশ বাহিনীর হ্যারিকেন ও স্পিডফায়ার জঙ্গি বিমান। যুদ্ধ চলল আকাশে আকাশে। আকাশচারী বিহঙ্গরা নিজেদের মধ্যে মারামারি করে না, কাজেই সেই তুলনা দেওয়া চলে না, কিন্তু কুকুররা কামড়াকামড়ি করে, তাই এই যুদ্ধের নাম হলো ডগ ফাইট। হিংস্র কুকুররা এখন আকাশে। এই যুদ্ধে ব্রিটিশ পাইলটরা জার্মানদের তুলনায় অনেক বেশি সাহস ও কৃতিত্ব দেখালো। তাদের ক্ষয়ক্ষতিও কম। ব্রিটেনে 10 লক্ষেরও বেশি গৃহধ্বংস বা আংশিক চূর্ণ হলো। হতাহত হলো প্রায় 95,000 মানুষ। লন্ডন শহর অর্ধেক বিধ্বস্ত। তবু ব্রিটিশরা মনোবল হারালো না। লন্ডনের হাউস অব কমন্স বিধ্বস্ত হলো। বোমা বর্ষিত হলো বাকিংহাম প্যালেসে। তবুও রাজা ষষ্ঠ জর্জ তার রানী ও সন্তানদের নিয়ে লন্ডন ছেড়ে যেতে রাজি হলেন না। বোমা বর্ষণ একটু থামলেই কতটা কি ক্ষয়ক্ষতি হলো তা নিজের চোখে দেখবার জন্য চার্চিল বেরিয়ে পড়েন রাস্তায়। প্রথম দফা বোমা বর্ষণে ব্রিটেনকে পর্যুদস্ত করতে না পেরে পরবর্তী প্রস্তুতির জন্য হিটলার থামল কিছুদিনের জন্য। এরপরেই শুরু হলো অন্য নাটক। পশ্চিম রণাঙ্গনে ব্রিটেনের সঙ্গে যুদ্ধরত জার্মানি যে পূর্বেও একটি রণাঙ্গন প্রস্তুত করবে তার যুদ্ধনীতির সহজ বুদ্ধিতে ধরা পড়ে না, কিন্তু হিটলার ব্রিটিশদের সঙ্গে চূড়ান্ত যুদ্ধে আগ্রহী ছিল না। ব্রিটিশদের প্রতি তার জাতিগত বিদ্বেষও ছিল না। তখনও তার ধারণা ব্রিটিশরা হার স্বীকার করতে বাধ্য হবে এবং সেটাই যথেষ্ট। প্রাচ্যে ব্রিটিশ সাম্রাজ্যের দেশগুলি দখল করে নেবার জন্য জার্মান সেনাপতিরা যে পরামর্শ দিয়েছিল তাতেও কর্ণপাত করেনি হিটলার। তার মতে ইহুদিরা মনুষ্য পদবাচ্যই নয় এবং রাশিয়ানরা অতি নিকৃষ্ট জাতি, এদের ধ্বংস করাই জার্মানদের কর্তব্য। রুশরা পোকামাকড়ের মতন বংশবৃদ্ধি করে, সুতরাং তাদের নির্বংশ করা উচিত কাজ। সোভিয়েত ইউনিয়ন নামে দেশটাকেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চায় হিটলার। মনের মধ্যে এরকম তীব্র ঘৃণা পুষে রেখেও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে অনাক্রমণ ও বাণিজ্য চুক্তির দৌলতে স্টালিনের সঙ্গে কত শুভেচ্ছা বিনিময় ও মলোটভের সঙ্গে ঘন ঘন বৈঠক। এর মধ্যেই পূর্ব সীমান্তে সৈন্য সমাবেশ ও যুদ্ধ প্রস্তুতি চলছে গোপনে। কিন্তু যুদ্ধের সময় অনেক কিছুই গোপন রাখা যায় না। চতুর্দিকে গুপ্তচর ও প্রতিগুপ্তচর গিসগিস করছে। অসমসাহসী সাংবাদিকরাও অনেক খবর ফাঁস করে দেয়। হিটলার অনাক্রমণ চুক্তি ছিঁড়ে ফেলে রাশে আক্রমণে উদ্যত, এসব সংবাদ ছড়িয়ে পড়েছিল। আশ্চর্যের বিষয়, তখনও স্টালিন তা বিশ্বাস করেনি। এমনকি যুদ্ধ ঘোষণার 7 দিন আগেও স্টালিনের নির্দেশে তাস নিউজ এজেন্সি থেকে প্রবলভাবে রুশ জার্মান যুদ্ধ সম্ভাবনাকে অস্বীকার করা হলো। স্টালিনের এই বিভ্রান্তির ব্যাখ্যা নেই। মলোটভ যখন ভোরবেলা ক্রেমলিনে জার্মান রাষ্ট্রদূতের মুখে হিটলারের অগুন্তি মিথ্যে অভিযোগ ও আক্রমণের কথা শুনলেন, তখনও যেন বুঝতে পারেননি কেন এই যুদ্ধ। এই যুদ্ধ কি তাদের প্রাপ্য? রাত 3:15 রুশ সীমান্তে একসঙ্গে গর্জে উঠল 6,000 কামান। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল মানুষের সভ্যতার ইতিহাসে বৃহত্তম ও নৃশংসতম যুদ্ধ। 930 মাইল ব্যাপী সীমান্ত এই রণাঙ্গন। পরে তা আরও ছড়িয়ে হয়েছিল 2,000 মাইল। জার্মান পক্ষে 55 লক্ষ সৈন্য, 4,950টি বিমান, 2,800 ট্যাঙ্ক, 48,000 কামান, 193টি রণতরী। আক্রমণের আকস্মিকতায় রুশ বাহিনী দারুণভাবে পর্যদস্ত হতে লাগলো। যদিও তাদের সৈন্য সংখ্যা ও অস্ত্র সম্ভার খুব একটা কম ছিল না, কিন্তু জার্মানরা অনেকগুলি যুদ্ধে জয়ী হয়ে দক্ষতায় অনেক ঊর্ধ্বে। রুশ অস্ত্রগুলিও আধুনিক নয়। প্রথম 14 দিনেই 10 লক্ষ রুশ সৈন্য বন্দী হলো জার্মানদের হাতে। 1200 বিমান ধ্বংস হয়ে গেল প্রায় মাটিতেই। কত নিহত হলো তার ইয়ত্তা নেই, কারণ হিটলার ধরা পড়া সৈন্য ও
ও সাধারণ রুশ নাগরিকদেরও নির্মমভাবে হত্যা করার নির্দেশ দিয়েছিল। লাল ফৌজের অদম্য বলে যে খ্যাতি ছিল তার বিশ্বাসযোগ্য রইল না। সারা বিশ্বের চোখে স্তালিনও হেয় হয়ে গেলেন। লাল ফৌজের এই ব্যর্থতার জন্য পরবর্তীকালে স্তালিনকেই দায়ী করা হয়েছিল, কারণ যুদ্ধ শুরুর 2 বছর আগে পার্জিং বা বিশুদ্ধিকরণের নামে নিছক সন্দেহের বশে তিনি সেনাবাহিনীর ওপর মহলের বহু অফিসারকে অপসারণ ও মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সুসংগঠিত ও শক্তিশালী সেনাবাহিনী হিসেবে লাল ফৌজ গড়ে তুলেছিলেন ট্রটস্কি এবং তুকাচেভস্কি। এদের মধ্যে ট্রটস্কি নির্বাসিত এবং তুকাচেভস্কিকে ষড়যন্ত্রের অভিযোগে গুলি করে মারা হয়। স্তালিন ব্যক্তিপূজার অবাধ প্রশ্রয় দিয়েছিলেন। তার সঙ্গে সামান্য মতভেদকেই ষড়যন্ত্র বলে গণ্য করা হতো। সেনাবাহিনীর প্রায় 20,000 অফিসারকে বিচারের প্রহসনে বা বিনা বিচারে প্রাণ দিতে হয়েছিল। এর ফলে সেনাবাহিনীর মধ্যে নৈরাশ্য ছড়িয়ে পড়েছিল। শূন্য স্থানগুলিতে যেসব নতুনদের নিয়োগ করা হয় তাদের কোনো যুদ্ধের অভিজ্ঞতা নেই, ট্যাঙ্ক ও বিমান চালনার ঠিকমতো ট্রেনিংও পায়নি। সেই জন্য জার্মান আক্রমণের শুরুতেই লাল ফৌজকে যেমন পিছু হটতে হলো, তেমনি অস্ত্র সরঞ্জামের ক্ষয়ক্ষতিও হতে লাগলো। আর একটি ব্যাপারেও ব্যাখ্যা মেলে না। এরকম ভয়ঙ্কর বিধ্বংসী যুদ্ধ শুরু হবার পর 12 দিনের মধ্যেও স্তালিন সম্পূর্ণ নীরব। এরকম একটা সংকটে জাতির উদ্দেশ্যে বেতার ভাষণ দিয়ে তাদের নৈতিক বল বজায় রাখা, শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক লড়াইতে তাদের উদ্বুদ্ধ করা এবং যুদ্ধের সময় কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত সে সম্পর্কে সজাগ করার কথা জানানোই কোনো রাষ্ট্রনেতার প্রধান কর্তব্য। স্তালিন সেসব কিছুই করলেন না। তিনি কি প্রাথমিক আঘাতে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন? বরং এই যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গে বিবিসিতে এক ভাষণ দিয়ে তাক লাগিয়ে দিলেন চার্চিল। সুদক্ষ ব্রিটিশ গোয়েন্দা বাহিনী মারফত তিনি আগেই এই যুদ্ধের নিশ্চিত সম্ভাবনার কথা জানতে পেরেছিলেন। স্তালিনকে সাবধান করে দেওয়ার জন্য বার্তাও পাঠিয়েছিলেন। স্তালিন তা গ্রাহ্য করেননি। চার্চিলের বক্তব্যকে মূল্যই বা দেওয়া হবে কেন মনে করা হয়েছিল? নিজেরা নাৎসিদের সঙ্গে যুদ্ধে নাকানি চোবানি খাচ্ছে, এখন ছলছুতো করে রাশিয়াকেও যুদ্ধে জড়াতে চায়। নইলে সাম্রাজ্যবাদী চার্চিল ও কমিউনিজমের শত্রু চার্চিলের মাথা ব্যথা হবে কেন রাশিয়ার এই বিপদে? এরকম গুজব ছড়াবার জন্য ভর্ৎসনাও করা হয়েছিল মস্কোর ব্রিটিশ রাজদূতকে। 1.5 বছর আগে রাশিয়া জার্মানির অনাক্রমণ চুক্তিতে সারা বিশ্বে যেমন বিস্ময়ের সঞ্চার হয়েছিল, তেমনি বিস্ময়ের ব্যাপার হলো চার্চিলের এই বেতার ভাষণ। আবেগমথিত ভাষায় তিনি বিপন্ন রাশিয়াকে সাহায্যের প্রস্তাব দিলেন। শুধু ব্রিটেনের পক্ষ থেকেই নয়, আগেই তিনি আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে এ ব্যাপারে জানিয়েছিলেন। রুজভেল্টও সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। বক্তৃতার মধ্যে চার্চিল স্বীকার করলেন, গত 25 বছর ধরে আমার চেয়ে আর কেউ এমন ক্রমান্বয়ে কমিউনিজমের বিরোধিতা করেনি, কিন্তু এখন সেসব প্রশ্ন অবান্তর। আমি দেখতে পাচ্ছি রাশিয়ান সৈন্যরা দাঁড়িয়ে আছে তাদের জন্মস্থানে। তাদের পিতামহরা যে জমি চাষ করে গেছে, পাহারা দিচ্ছে সেই ফসল। দেখতে পাচ্ছি সৈন্যরা পাহারা দিচ্ছে তাদের বাসগৃহ, যেখানে তাদের মায়েরা ও বধূরা প্রার্থনা করছে নিরাপত্তার। আমি দেখতে পাচ্ছি হাজার হাজার রাশিয়ান গ্রাম, যেখানে ভূমি থেকে উৎপাদনে বেঁচে থাকার একমাত্র উপায়, তবুও যেখানে প্রবাহিত হচ্ছে জীবনের প্রাথমিক আনন্দ, যেখানে শিশুরা খেলার মধ্যে হাসে। আমি সেখানে দেখতে পাচ্ছি জার্মান বোমারু বিমান নির্বিচারে হত্যা ও ধ্বংস করে চলেছে। আমি দেখতে পাচ্ছি একটি ছোট শয়তান গোষ্ঠী পরিকল্পিতভাবে সুসংহত হয়ে এই বিভৎস ধ্বংসলীলা চাপিয়ে দিচ্ছে মানব জাতির ওপর। চার্চিলকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার মতন একজন ঘোরতর কমিউনিস্ট বিরোধী ভোল পাল্টালেন কেন? এটা কি আপনার মাথা নিচু করার মতন একটা ব্যাপার হচ্ছে না? চার্চিল জবাব দিয়েছিলেন, মোটেই না। আমার একটিমাত্রই উদ্দেশ্য, তা হচ্ছে হিটলারকে ধ্বংস করা। যদি হিটলার নরকে গিয়েও আক্রমণ চালাতো, তাহলেও আমি হাউস অফ কমন্সের শয়তানের সপক্ষে ভালো কিছু বলতাম। 12 দিন পর
স্তালিন তার নীরবতা ভঙ্গ করে ভাষণ দিলেন মস্কো বেতারে। তাতে আবেগ নেই, উদ্দীপনা নেই। শান্ত কঠিন গলায় তিনি দেশবাসীকে জানালেন যে দেশ আজ কত গুরুতর বিপদের সম্মুখীন। লাল ফৌজের সাময়িক পরাজয় ও কিছু কিছু গ্রাম নগর যে নাৎসি বাহিনীর দখলে চলে গেছে তা স্বীকার করলেন এবং বিস্তারিত প্রতিরোধ প্রস্তুতির কথাও শোনালেন। ঘোষিত হলো পোড়ামাটি নীতি। এই ভাষণে স্তালিন চার্চিলের ঐতিহাসিক ঘোষণা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যদানের প্রস্তাব উল্লেখ করে ওই দুই দেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন। নাৎসি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে 3 দেশের সংগ্রাম পরিচালিত হবে একসঙ্গে। রাজনীতির পাশা খেলা কি বিচিত্র! কয়েক মাস আগেও জার্মানি ও রাশিয়ার মধ্যে সুসম্পর্ক রাখার কত প্রতিশ্রুতি, কত গলা জড়াজড়ি ও খানাপিনা। এখন তারা মারাত্মক শত্রু। কিছুদিন আগেও মলোটভ বলেছিলেন জার্মানি নয়, ফ্রান্স ও ব্রিটেনই আক্রমণকারী, তারাই যুদ্ধের আগুন জ্বালিয়েছে। এখন সে ব্রিটেন ও তার সূত্রে আমেরিকাকে সহযাত্রী হিসেবে না পেলে চলবেই না। হিটলার ভেবেছিল মাত্র 8 সপ্তাহের মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয় করা যাবে। এত বড় দেশটা অধিকারে রাখা বাস্তব সম্মত নয়। রাশিয়ার মেরুদণ্ডটা ভেঙে দেওয়াই দরকার। লেনিনগ্রাড শহরটাকে ভেঙে গুঁড়িয়ে মিলিয়ে দিতে হবে ধুলোয়, যাতে সেই শহর একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। মস্কো রাখতে হবে নিজেদের দখলে। বড় বড় কলকারখানা, শস্য ভাণ্ডার, তেল ও কয়লা খনি অধিকার করে রেখে এদেশের মানুষদের মারতে হবে না খাইয়ে রেখে। প্রথম দিকে পরপর অতি দ্রুত সাফল্যে হিটলারের অহমিকা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। নেপোলিয়ন যা পারেনি সে তা অনায়াসে পারবে ধরে নিয়ে সেনাপতিদের মতামত উপেক্ষা করে নিজেই নির্ধারণ করতে লাগলো রণনীতি। আত্মম্ভরিতার সঙ্গে যুক্ত হলো পাগলামি। মস্কো শহরের উপান্তে পৌঁছেও চরম আঘাত হানার সুযোগ ছেড়ে যুদ্ধের গতি ঘুরিয়ে দিল ইউক্রেনের দিকে। তাতে ইউক্রেন দখল হলো বটে, ফাঁদে পড়ে রুশ সৈন্যবাহিনীর প্রায় 1/3 শেষও হয়ে গেল। কিন্তু এর মধ্যে এসে গেল শীত। রাশিয়ার প্রধান সেনাপতি এই শীতের সঙ্গে পাল্লা দিতে গিয়ে নেপোলিয়নও ব্যর্থ হয়েছিলেন। নাৎসি বাহিনীও মস্কোর অন্দরে প্রবেশ করতে পারল না। অবশ্য প্রথম দিকের বিহ্বলতা কাটিয়ে রুশ সৈন্যবাহিনী এর মধ্যে মরিয়া সংগ্রামে প্রস্তুত হয়ে পড়েছে। দুর্জয় জার্মান বাহিনীর বিরুদ্ধে তাদের প্রাণপণ লড়াইও অভূতপূর্ব। যে কোনো দিন মস্কোর পতন আসন্ন, এই আশঙ্কা সারা মুক্ত দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। তবু মস্কো টিকে গেল। মস্কো রক্ষায় বীরত্বপূর্ণ যুদ্ধে লাল ফৌজের সুনামের কিছুটা পুনরুদ্ধার হয়। স্তালিনের সম্মানও বাড়ে। বেতার ভাষণে স্তালিন ফ্যাসিস্ট জার্মানির সঙ্গে অনাক্রমণ চুক্তির কৈফিয়ত হিসেবে বলেছিলেন, এর ফলে তিনি রাশিয়ার সমর প্রস্তুতির সময় পেয়েছিলেন। এই কৈফিয়ত যুক্তিগ্রাহ্য হয়নি। এই কি সমর প্রস্তুতির নমুনা? তাহলে জার্মানদের হাতে এমন প্রচণ্ড মার খেতে হলো কেন? এখন সৈন্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জাতীয়তাবাদ প্রচার করে দেশবাসীর মনোবলও দৃঢ় করার চেষ্টা চলছে। কিন্তু শুধু সৈন্য সংখ্যা ও জাতীয়তাবাদ দিয়ে তো দুর্ধর্ষ জার্মান বাহিনীর সর্বত্র গতিরোধ করা যাবে না। রসদ চাই। রাশিয়ার গাড়ির উৎপাদনই খুবই কম। প্লেন বানাবার জন্য যথেষ্ট অ্যালুমিনিয়াম নেই। আরও গোলাগুলির ট্যাঙ্ক ও কাঁচা মাল চাই। শীতের পর বসন্ত আসবে। বরফ ও কাদা শুকিয়ে গেলেই জার্মান আক্রমণ আবার তীব্র হবে। তখন যুদ্ধ চালাবার জন্য ওইসব প্রয়োজনীয় রসদ না পেলে রাশিয়ার ভরাডুবির সম্ভাবনা। ওইসব রসদ সরবরাহ করতে পারে একমাত্র আমেরিকা। কিছুদিন আগে প্রেসিডেন্ট রুজভেল্ট এক ভাষণে বলেছিলেন, আমেরিকা হচ্ছে গণতন্ত্রের অস্ত্রাগার। 30-এর দশকে মন্দার অবস্থা কাটিয়ে উঠে আমেরিকা এখন ধনসম্পদে অতুলনীয়। এত গাড়ি, এত তেল, এত অর্থ নিয়ে কি করবে নিজেরাই যেন ভেবে পাচ্ছে না। রুজভেল্ট রাশিয়াকে সাহায্য করতে আগ্রহী। তিনিই প্রথম প্রেসিডেন্ট হয়ে সোভিয়েত রাশিয়াকে কূটনৈতিক স্বীকৃতি দিয়েছিলেন। কর্য ও ইজারা হিসেবে মিত্রপক্ষকে যানবাহন, অস্ত্রশস্ত্র ও কাঁচামাল পাঠাবার জন্য আইন পাশ করিয়েছেন। বছরে 50,000 বিমান বানাবার নির্দেশ দিয়েছেন।
কিন্তু স্তালিন যদি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে না পারেন, রাশিয়া যদি পরাজয় স্বীকার করে, তাহলে ভস্মে ঘি ঢেলে লাভ কী? সরেজমিনে অবস্থাটা বোঝার জন্য রুজভেল্টের দূত হপকিন্স দুবার এলেন স্তালিনের সঙ্গে দেখা করতে। স্তালিনের ব্যক্তিত্ব ও রাশিয়ার মানুষদের সম্পর্কে আমেরিকানদের ধারণা ছিল অস্পষ্ট। তারা কমিউনিস্ট জুজু সম্পর্কেই চিন্তা করেছেন। কমিউনিস্টরাও যে মানুষ তা ভেবে দেখেনি। স্তালিনের সঙ্গে কথা বলে মুগ্ধ হলেন হপকিন্স। বুঝলেন, এ মানুষ এমনই এক ধাতুতে গড়া, পরাজয় স্বীকার করা যে ধাতুতে নেই। সাহায্যের প্রয়োজনীয়তা বোঝানো হলো জ্যাকসনকে। অত্যুৎসাহে স্তালিন এমনও বলে ফেললেন, আমেরিকা যদি সৈন্যবাহিনী পাঠাতে চায়, তাহলে তিনি রাশিয়ার ভূমিতে তাদের স্বাগত জানাবেন। কিন্তু আমেরিকা যুদ্ধে যোগদান করেনি। তার সঙ্গে কোনো সময় চুক্তি সম্ভব নয়। আমেরিকার কিছু মানুষ ইউরোপে নিজেদের মধ্যে ঝগড়ায় আমেরিকার নাক গলানোর বিরোধী। আবার প্রগতিশীল কিছু মানুষ, যাদের মধ্যে হেমিংওয়ে, ড্রেইজার, সিনক্লেয়ার, পল রোবসনের মতন লেখক বুদ্ধিজীবীরা রয়েছেন, তাঁরা এবং আমেরিকান কমিউনিস্ট পার্টি এই সংকটে সোভিয়েত জনগণকে পূর্ণ সমর্থন জানালেন। তারপর 1 ডিসেম্বরের সকালে আচম্বিতে 189টি জাপানি বিমান পার্ল হারবারে এসে বোমাবর্ষণ করে গেল। সেই খবর শোনার পর চার্চিল বলেছিলেন, সেটাই তার জীবনের সবচেয়ে আনন্দময় দিন। 1.5 বছর ধরে তাকে একা যুদ্ধ করতে হয়েছে। এবার আমেরিকাকে দলে পাবেন। এবার ব্রিটেন বাঁচবে, ব্রিটেনের সাম্রাজ্য বাঁচবে। রেডিওতে খবরটি শোনার পরেও চার্চিল তা যাচাই করার জন্য টেলিফোন করলেন আমেরিকার প্রেসিডেন্টকে। রুজভেল্ট বললেন, হ্যাঁ, যা শুনেছেন তা সত্যি। আমেরিকা এবার যুদ্ধে যোগদান করছে। উই আর অল ইন দ্য সেম বোট নাও। জীবিত অবস্থাতেই স্তালিন একটি শহরের নাম রেখেছিলেন নিজের নামে। সেই স্তালিনগ্রাডের লড়াই যুদ্ধের ইতিহাসে চিরস্মরণীয়। এই যুদ্ধের নৃশংসতা ও ধ্বংসলীলাও অতুলনীয়। আক্রমণ ও প্রতি আক্রমণ চলে মাসের পর মাস। জার্মানরা শহরটি দখল করে চূর্ণ বিচূর্ণ করতে থাকে। যাকে সামনে পায় তাকেই হত্যা করে। রুশ বাহিনীর পাল্টা আক্রমণও একই রকম নির্মম। লড়াই হয় শহরের পথে পথে। শেষ পর্যন্ত নাৎসিরা আত্মসমর্পণে বাধ্য হয়। এই প্রথম জার্মানদের দারুণ অপমানজনক পরাজয়। এরপরই সোভিয়েত রাশিয়া অন্যতম প্রধান বিশ্বশক্তি হিসেবে গণ্য হয়। মিত্রশক্তি হিসেবে জোট বাঁধে রাশিয়া, ব্রিটেন ও আমেরিকা। তার বিরুদ্ধে জার্মানি, ইতালি ও জাপানের অক্ষশক্তি। 43 সালের শুরুতেই মোটামুটি বোঝা যায় অক্ষশক্তির পরাজয় অবশ্যম্ভাবী। তারপরে বিরাট প্রশ্ন থেকে যায়, এ যুদ্ধ কতদিন চলবে? আরও কত ক্ষয়ক্ষতি ও মনুষ্যজীবন বিনষ্ট হবে? মিত্রশক্তির মধ্যে তা নিয়ে সলা পরামর্শ চলে অবিরাম। কিন্তু 3 প্রধানের একবারও বৈঠক হয়নি। সেই কারণেই তেহরানের শীর্ষ সম্মেলন এত গুরুত্বপূর্ণ। তেহরানে যাবার আগে রুজভেল্ট সদলবলে পৌঁছলেন কায়রোতে। চার্চিল আগে থেকেই সেখানে উপস্থিত। সেখানে চীনের চিয়াং কাইসেককেও ডেকে আনা হয়েছে। রুজভেল্ট চিয়াংয়ের সঙ্গে কিছু কথাবার্তা সেরে নিতে চান। জাপানকে ঠান্ডা করতে হলে তার চীনের ভূমি ব্যবহার করা প্রয়োজন। চীনের অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ। ভয় পেয়ে যদি রণে ভঙ্গ দেয়, তাতেও অনেক মুশকিল। বহু বছর ধরে জাপান জ্বালিয়ে মারছে চীনকে। তাই চিয়াং কাইসেক চান আমেরিকার সহায়তায় জাপানের বিজয় অভিযান রুখে দিতে। বার্মা অভিযানের একটি পরিকল্পনাও তিনি করে এনেছিলেন, কিন্তু তাতে চার্চিলের প্রবল আপত্তি। ব্রহ্মদেশ অভিযানে জল, জঙ্গল, পাহাড়ের অনেক অসুবিধের অজুহাত দেখিয়ে চার্চিল বললেন, সেখানে যথেষ্ট নৌবাহিনী ও বিমান বাহিনীও নিয়োগ করা যাবে না, কারণ পশ্চিম রণাঙ্গনে দ্বিতীয় ফ্রন্ট খোলাই এখন সবচেয়ে জরুরি। চার্চিলের আপত্তির আসল কারণ অন্য। এই ব্যক্তিটি অতিশয় গোঁড়া সাম্রাজ্যবাদী। ব্রিটিশ সাম্রাজ্যের এক তিলও তিনি হারাতে রাজি নন। যুদ্ধের সময় রাশিয়ার কলোনিগুলিতে স্বাধীনতার দাবি প্রবল হয়ে উঠেছে। তার তিনি তোয়াক্কা করেন না। বিশেষত ভারতের ব্যাপারে তিনি অতিশয় স্পর্শকাতর। রুজভেল্ট ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে, কারণ আমেরিকাই তো ব্রিটিশ উপনিবেশ থেকে ছিন্ন হয়ে স্বাধীন হয়েছে।
তিনি সাম্রাজ্যবাদেরও সমর্থক নন। যদিও পরবর্তীকালে আমেরিকা অর্থনৈতিক সাম্রাজ্যবাদের অধীশ্বর হয়, কিন্তু তখন সে প্রশ্ন ওঠেনি এবং ভারতের স্বাধীনতার দাবির প্রতি সহানুভূতিশীল। চার্চিল সে প্রসঙ্গ উত্থাপনই করতে দিতে চান না। বর্মা যুদ্ধ নিজেরাই লড়ে সেখানে ইংরেজ রাজশক্তির সম্মান রক্ষা করতে বদ্ধপরিকর। এরপর চিয়াং কাইসেককে বাদ দিয়ে চার্চিল ও রুজভেল্ট পৌঁছলেন তেহরানে। তেহরান নোংরা ঘিঞ্জি শহর, রাস্তাগুলো সরু সরু, বহু রকম গুপ্তচররা সেখানে গিজগিজ করছে। 3 প্রধানকে হত্যা করারও চেষ্টা হতে পারে। তাই রাশিয়ার পক্ষ থেকে রুজভেল্টকে অনুরোধ জানানো হলো রুশ দূতাবাসে আতিথ্য গ্রহণ করার জন্য। রুশ দূতাবাস অনেক বড়, অতিশয় সুরক্ষিত। দাঁত খোঁচাবার খোরকে যে এনে দেয় সেও আসলে পিস্তলধারী গোয়েন্দা। রুজভেল্ট রাজি হলেন। রাশিয়ার দূতাবাসে আমেরিকার প্রেসিডেন্ট। এই মহামান্য অতিথির কি খাতির! চার্চিল আসবার আগেই স্টালিনের সঙ্গে দেখা হলো রুজভেল্টের। ধনতন্ত্র ও সাম্যবাদের 2 প্রতিভুর এই প্রথম মুখোমুখি সাক্ষাৎকার। পটভূমিকায় হিটলার, তাই দুজনে এত কাছাকাছি এসেছেন। দুজনেই সৌজন্য ও আন্তরিকতার প্রতিমূর্তি। সারা বিশ্বের যুদ্ধ পরিস্থিতি আলোচনা করতে করতে এশিয়ার উপনিবেশগুলির প্রসঙ্গ আসতেই রুজভেল্ট বললেন, খবরদার, ভারতের সমস্যা নিয়ে যেন চার্চিলের কাছে কথা তুলবেন না। স্টালিন মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এই বিষয়টা অবশ্যই অস্বস্তিকর। রুজভেল্ট বললেন, একেবারে তলা থেকে ভারতের সংস্কার প্রক্রিয়া শুরু করা উচিত। স্টালিন বললেন, তলা থেকে সংস্কার মানে বিপ্লব। এরপর ত্রিপাক্ষিক বৈঠকে ভারতের প্রসঙ্গ উঠল না। ইউরোপীয় যুদ্ধপন্থায় গুরুত্ব পেল। ভারতে যে কী অবস্থা চলছে তা কিছুই জানতে পারলেন না 2 শীর্ষ নেতা। সেখানকার গণ আন্দোলন, সেখানকার দুর্ভিক্ষের কথা চাপা পড়ে রইল। যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মরে। কেউ সৈনিক হিসেবে প্রাণ দেয়, কেউ দেশ রক্ষার জন্য আত্মদান করে, আর লক্ষ লক্ষ ভারতীয় যাদের সঙ্গে যুদ্ধের কোনো সংস্রব নেই, যারা কখনো অস্ত্র ধরেনি কিংবা ধরতে জানে না, তারা প্রাণ দিতে লাগলো শুধুমাত্র খাদ্যের অভাবে। রাস্তায় রাস্তায় কঙ্কালসার মৃতদেহ। খিদের জ্বালায় মা বিক্রি করে দিচ্ছে ছেলে মেয়ে, স্বামী বিক্রি করে দিচ্ছে স্ত্রীকে, তবু তারা বাঁচবে না। উপবাস ডেকে আনে নানা রকম ব্যাধি, তার কোনো চিকিৎসা নেই। অন্তত 27 লক্ষ নারী, পুরুষ, শিশু প্রাণ হারালো 43 সালের এই কৃত্রিম দুর্ভিক্ষে, অকারণ। দ্বিতীয় মহাযুদ্ধের কোনো ইতিহাসে এদের কথা লেখা থাকবে না।